আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনেছিলাম নদিয়ার এক ছোট্ট গ্রামের এক লোকের মুখে। প্রথমে আমিও বিশ্বাস করিনি, কারণ এমন ঘটনা সিনেমায় দেখা যায়, গল্পে পড়া যায়, কিন্তু বাস্তবে অসম্ভব। কিন্তু পরে যখন আমি সেই বাড়িটার খোঁজ করতে গিয়েছিলাম, তখন বুঝেছিলাম পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর ব্যাখ্যা মানুষের কাছে নেই। ঘটনাটা প্রায় 7 বছর আগের। নদিয়ার কাশীপুর গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি ছিল। বাড়িটার চারপাশে বড় বড় শিরীষ গাছ, বাঁশঝাড় আর একটা শুকিয়ে যাওয়া পুকুর। দিনের বেলাতেও ওদিকটায় মানুষ খুব একটা যেত না, কারণ গ্রামের সবাই জানত ওই বাড়িটার ভেতরে কিছু একটা আছে। লোকজন বলতো রাতের দিকে বাড়িটার দোতলার জানালায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কখনো সে কাঁদে, কখনো হাসে, আবার কখনো মাঝরাতে কারো নাম ধরে ডাকে। অনেকেই এসবকে গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দিত, কিন্তু যে মানুষগুলো নিজের চোখে দেখেছিল তারা আর কখনো সেই বাড়ির দিকে যায়নি। এই ঘটনার মূল মানুষটার নাম ছিল অরিত্র। কলকাতায় চাকরি করত সে। খুব সাধারণ ছেলে। ভূত টুট এসব একদম বিশ্বাস করত না, বরং কেউ এসব নিয়ে কথা বললে হাসত। অরিত্রর বাবা মারা যাওয়ার পর হঠাৎ করেই খবর আসে কাশীপুরে তাদের একটা পুরনো পৈতৃক বাড়ি আছে। বাড়িটার কাগজপত্র নাকি এখনো তাদের নামে রয়েছে। অরিত্র আগে কোনোদিন ওই বাড়ির কথা শোনেনি। তার মা শুধু বলেছিল ওই বাড়ির কথা আর কোনোদিন মুখে আনিস না। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর কোনোদিন দেয়নি তার মা। অরিত্র তখন চাকরির চাপে ব্যস্ত ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বলায় সে ঠিক করল কয়েকদিনের জন্য কাশীপুরে গিয়ে ওই পুরনো বাড়িটা দেখে আসবে। যদি থাকার মতো অবস্থা থাকে তাহলে সেটাকে মেরামত করিয়ে ভাড়া দেওয়া যাবে। তার এক বন্ধু রুদ্র সঙ্গে গেল। দুজনেই বিকেলের দিকে পৌঁছাল আশিপুরে। স্টেশন থেকে নামতেই অদ্ভুত একটা জিনিস তারা লক্ষ্য করল। গ্রামের মানুষজন যখন শুনল তারা ওই পুরনো বাড়িতে যাবে, তখন সবার মুখের ভাব কেমন বদলে গেল। এক বুড়ো চায়ের দোকানদার তো সরাসরি বলেছিল, রাত নামার আগে যদি পারেন ফিরে আসবেন বাবু। রুদ্র হেসে বলেছিল, কেন কাকা, ভূত আছে নাকি? বুড়ো মানুষটা কোনো উত্তর দেয়নি, শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। সন্ধ্যা নামতে নামতে তারা পৌঁছাল বাড়িটার সামনে। বাড়িটা যেন সময়ের ভেতরে আটকে ছিল। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, বারান্দার লোহার রেলিংয়ে মরছে, জানালার কাঁচ ভাঙা। চারপাশে এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। গেট ঠেলে ভেতরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা বাতাস গা ছুঁয়ে গেল। রুদ্র বলল, দেখে তো হরর সিনেমার সেট লাগছে। অরিত্র কিছু বলল না, কারণ সে তখন একটা জিনিস খেয়াল করেছে। দোতলার একটা জানালার পর্দা একটু নড়েছিল, যেন কেউ সবে সরে গেল। কিন্তু বাড়িটা তো বছরের পর বছর বন্ধ। দুজনেই নিজেদের বোঝাল হয়তো বাতাসে নড়েছে। অনেক কষ্টে দরজা খুলে ভেতরে ঢুকল তারা। ঘরের ভেতরে পচা কাঠ আর স্যাঁতসেঁতে গন্ধ। মেঝেতে ধুলো জমে আছে, পুরনো আসবাবপত্র কাপড়ে ঢাকা। বাড়িটার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি ছিল, যেন কেউ ওদের দেখছে। রুদ্র মোবাইলের টর্চ জ্বালিয়ে চারপাশে দেখছিল। হঠাৎ সে বলল, শোন, তুই কি কারো হাঁটার শব্দ পাচ্ছিস? অরিত্র থেমে গেল। উপরের তালা থেকে সত্যিই মৃদু শব্দ আসছিল, ধূপ ধূপ ধূপ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। দুজনেই একে অপরের দিকে তাকাল। অরিত্র বলল, হয়তো বিড়াল কিছু হবে। কিন্তু কথাটা সে নিজেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সেই হাঁটার শব্দটা একেবারে মানুষের মতো ছিল। ওরা ঠিক করল আগে নিচের ঘরগুলো পরিষ্কার করবে। একটা ঘর মোটামুটি পরিষ্কার করে রাতটা থাকার ব্যবস্থা করল। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। পুরনো জানালাগুলো কাঁপছে, দূরে কোথাও কুকুর ডাকছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটার পরিবেশ আরো ভারী হয়ে উঠছিল। রুদ্র বলল, দোস্ত,
একটা কথা বলবো। কি? আমার কিন্তু ভালো লাগছে না। অরিত্র হাসার চেষ্টা করল। ভয় পেয়ে গেছিস? না, কিন্তু বাড়িটার ভেতরে কেমন যেন লাগছে, যেন কেউ আছে। ঠিক তখনই উপরতলা থেকে একটা জিনিস পড়ে ফামার শব্দ এলো। ধরাম। দুজনেই চমকে উঠল। রুদ্র টর্চটা শক্ত করে ধরল। উপরে কেউ আছে। অরিত্র বলল, চল দেখি। সিঁড়িটার অবস্থা খুব খারাপ ছিল। কাঠের ধাপগুলো করমর শব্দ করছিল। উপরে উঠতেই ঠান্ডাটা আরো বেড়ে গেল। দোতলায় একটা লম্বা করিডর, দুই পাশে কয়েকটা ঘর। সবচেয়ে শেষের ঘরটার দরজা আধ খোলা। সেইখান থেকেই শব্দটা এসেছিল। অরিত্র দরজাটা ঠেলে খুলতেই তারা দেখল একটা পুরনো আয়না মেঝেতে পড়ে ভেঙে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আয়নাটা দেওয়ালে ঝোলানোই ছিল না, ঘরের এক কোণায় ঠেস দিয়ে রাখা ছিল। তাহলে সেটা পড়ল কিভাবে? রুদ্র ধীরে ধীরে বলল, চল নিচে যাই। ঠিক তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে কারো ফিসফিস করার শব্দ এলো, খুব মৃদু, যেন একটা মেয়ে কিছু বলছে। দুজনেই জমে গেল। শব্দটা আবার এলো, ফিরে যাও। রুদ্র এবার সত্যিই ভয় পেয়ে গেল। অরিত্র, আমি নিচে যাচ্ছি। কিন্তু অরিত্র দাঁড়িয়ে রইল, কারণ সে স্পষ্ট দেখেছিল করিডোরের শেষ মাথায় সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়েছিল। মাত্র কয়েক সেকেন্ড, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। দুজনেই দৌড়ে নিচে নেমে এলো। সেই রাতটা আর কেউ ঘুমোতে পারেনি। ভোরের দিকে একটু চোখ লেগেছিল অরিত্রর, আর তখনই সে স্বপ্নটা দেখল। সে দেখল একটা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার চোল মুখের ওপর পড়ে আছে। সে ধীরে ধীরে বলছে, ও আমাকে মেরে ফেলেছে। তারপর হঠাৎ মেয়েটা মুখ তুলল, আর অরিত্র চিৎকার করে উঠে বসল, কারণ মেয়েটা মুখে কোনো চোখ ছিল না। সকাল হতেই তারা গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলতে গেল। প্রথমে কেউ কিছু বলতে চাইছিল না। পরে এক বৃদ্ধ লোক মুখ খুলল। সে বলল, ওই বাড়িতে আগে রায়চৌধুরীরা থাকত, জমিদার পরিবার। তাদের এক মেয়ে ছিল, নাম নন্দিতা। লোকটা থেমে গেল। তারপর ধীরে ধীরে বলল, মেয়েটা একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই বলেছিল সে পালিয়ে গেছে, কিন্তু গ্রামের মানুষ অন্য কথা জানত। কি কথা? অরিত্র জিজ্ঞেস করো। বৃদ্ধ লোকটা ফিসফিস করে বল, ওকে খুন করা হয়েছিল। রুদ্র কেঁপে উঠল। কে করেছিল? ওর নিজের বাবা। চারপাশটা হঠাৎ যেন আরো ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ বল, নন্দিতা গ্রামের এক ছেলের প্রেমে পড়েছিল। জমিদার সেটা মেনে নিতে পারেনি। এক রাতে মেয়েটাকে দোতলার ঘরে আটকে রেখে মেরে ফেলে। অরিত্র অবাক হয়ে বল, পুলিশ? সেই সময় জমিদারদের বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। তারপর থেকেই বাড়িটায় অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে মেয়ের কান্না শোনা যেত, অনেক চাকর পালিয়ে যায়, শেষে পুরো পরিবারই বাড়ি ছেড়ে চলে যায়। অরিত্র চুপ করে রইল, কারণ তার মাথায় তখন অন্য একটা প্রশ্ন ঘুরছিল। সে স্বপ্নে সেই মেয়েটাকে দেখল কিভাবে। সেদিন বিকেলে তারা আবার বাড়িতে ফিরল। রুদ্র বারবার বলছিল, চল না ফিরে যাই। কিন্তু অরিত্রার কেমন একটা জেদ চেপে গিয়েছিল। সে জানতে চাইছিল আসলে কি ঘটেছিল। দোতলার সেই ঘরটায় আবার গেল তারা। ঘরটা দিনের আলোতেও ভয়ঙ্কর লাগছিল। দেওয়ালের রং উঠে গেছে, একটা পুরনো খাট, পাশে কাঠের আলমারি, আর ভাঙা আয়নার টুকরোগুলো এখনো মেঝেতে পড়ে আছে। অরিত্র আলমারিটা খুলতে গেল। অনেক কষ্টে দরজা খুলল। ভেতরে কিছু পুরনো কাপড় আর একটা ডায়েরি ছিল। ডায়েরিটার ওপর ধুলো জমে গেছে। অরিত্র সেটা খুলতেই ভেতরে লেখা নামটা দেখে তার গা শিউরে উঠল, নন্দিতা রায়চৌধুরী। ডায়েরির পাতাগুলো হলদেতে হয়ে গেছে। প্রথমের লেখাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু শেষের দিকের পাতাগুলো পড়তে ওদের শরীর ঠান্ডা হয়ে গেল। এক জায়গায় লেখা ছিল, বাবা আজ আবার বলল, আমি যদি ওর সঙ্গে দেখা করি তাহলে আমাকে মেরে ফেলবে। আরেক পাতায়,
রাতে দরজার বাইরে কেউ হাঁটে, কিন্তু দরজা খুললে কাউকে দেখা যায় না। শেষ পাতায় কাপা হাতে লেখা ছিল, আজ আমাকে এই ঘরে বন্ধ করে দিয়েছে। যদি কেউ এই ডায়েরি পড়ো, আমাকে বাঁচাও। তারপর শুধু লাল দাগ, যেন রক্ত লেগে আছে। রুদ্র ফিসফিস করে বলল, চল এখানে থেকে যাই। ঠিক তখনই ঘরের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। দরাম! দুজনেই ছুটে দরজার দিকে গেল, কিন্তু দরজা যেন বাইরে থেকে আটকে দেওয়া। রুদ্র চিৎকার করতে লাগল, আর তখনই ঘরের এক কোণ থেকে মৃদু কান্নার শব্দ ভেসে এলো। অরিত্র ধীরে ধীরে পিছন ফিরে তাকাল। আয়নার ভাঙা টুকরোগুলোর মাঝে একটা মুখ দেখা যাচ্ছিল। সাদা মুখ, লম্বা চুল, কালো ফাঁকা চোখ। মেয়েটা ওদের দিকে তাকিয়েছিল, তার ঠোঁট নড়ছিল। আমাকে বের করো! রুদ্র প্রায় কাঁদতে শুরু করল। অরিত্র নড়তে পারছিল না। হঠাৎ ঘরের বাতাস একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেওয়ালে টাঙানো পুরনো ছবিগুলো একে একে পড়ে যেতে লাগল, আর তারপর আয়নার টুকরোগুলো নিজের থেকেই নড়তে শুরু করল, যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলো টেনে তুলছে। রুদ্র চিৎকার করে দরজায় ধাক্কা মারতে লাগল। ঠিক তখন দরজাটা হঠাৎ খুলে গেল। দুজনেই দৌড়ে বেরিয়ে এলো। নিচে নেমে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল তারা। কিন্তু ঘটনা তখনও শেষ হয়নি, কারণ অরিত্র হঠাৎ বুঝতে পারল ডায়েরিটা এখনো তার হাতে। এরির শেষ পাতায় নতুন একটা লাইন দেখা যাচ্ছে, যা আগে ছিল না। কাপা হাতে লেখা, আজ রাত 12টায় ছাদে এসো। রাত তখন প্রায় 11:30। বাইরে ঝড় আরো বেড়ে গেছে। পুরনো জানালাগুলো বারবার ধাক্কা খেয়ে কাঁপছে। দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো বাড়িটার ভেতরে এমন একটা অনুভূতি হচ্ছিল, যেন বাড়িটা বেঁচে আছে আর ধীরে ধীরে জেগে উঠছে। অরিত্র বারবার সেই ডায়েরির শেষ পাতাটা দেখছিল। আজ রাত 12টায় ছাদে এসো। রুদ্র বলল, এটা আমরা আগে দেখিনি, এটা পরে এসেছে। দোস্ত, এটা নরমাল কিছু না। আমি বলছি এখনই বেরিয়ে যাই। অরিত্র চুপ করেছিল, কারণ তার মাথার ভেতরে তখন একটা অদ্ভুত টান কাজ করেছিল, যেন কেউ তাকে ডাকছে। শুধু ডাকছে না, বাধ্য করেছে। সে ধীরে ধীরে বলল, আমার মনে হচ্ছে নন্দিতা আমাদের কিছু বলতে চাইছে। তুই পাগল হয়ে গেছিস? রুদ্র প্রায় চিৎকার করে উঠল। ওটা মানুষ না। অরিত্র উত্তর দিল না। ঘড়িতে তখন 11:57। বাড়িটার ভেতরের বাতাস হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। মোমবাতির আলো কাঁপতে শুরু করো। তারপর উপরতলা থেকে খুব ধীরে কারো হাঁপার শব্দ এল। ধূপ ধূপ ধূপ। রুদ্রর মুখ সাদা হয়ে গেল। ও আবার এসেছে। অরিত্র উঠে দাঁড়াল। আমি ছাদে যাচ্ছি, তুই একা কোথাও যাবি না। ধীরে সিঁড়ির দিকে এগোল। সিঁড়ির কাঠগুলো কড়মড় শব্দ করেছিল, কিন্তু আজ অন্য কিছু ছিল। মনে হচ্ছিল ঠিক তাদের পেছনেও কেউ উঠছে। অরিত্র হঠাৎ পিছন ফিরে তাকাল। কেউ নেই, কিন্তু পরের মুহূর্তেই তার কানের কাছে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস অনুভব করল সে। আর সঙ্গে সঙ্গে একটা মেয়ের গলা। এসো! অরিত্র কেঁপে উঠল। রুদ্র কিছু শুনতে পায়নি। কি হয়েছে? কিছু না। দোতলা পেরিয়ে তারা ছাদের দরজার সামনে এল। দরজাটা অল্প খোলা ছিল। বাইরে ঝড়ের হাওয়া শোঁ শোঁ শব্দে ঠুকছিল। অরিত্র দরজাটা ঠেলে খুলতেই একটা বিদ্যুতের ঝলকানি পুরো ছাদ আলোকিত করে দিল। আর সেই আলোয় তারা দেখল, ছাদের একদম শেষ মাথায় সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ওদের দিকে তাকাল, তারপর পিছন ফিরে হাঁটতে শুরু করল। রুদ্র ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওকে ফলো করবি না। কিন্তু অরিত্র যেন নিজের ইচ্ছায় ছিল না। সে ধীরে ধীরে মেয়েটার পেছনে হাঁটতে লাগল। মেয়েটা ছাদের কোণায় গিয়ে থামল।
সেখানে একটা পুরনো কাঠের বাক্স পড়েছিল, পুরোটা ধুলো আর জঙে ঢাকা। হঠাৎ মেয়েটা অদৃশ্য হয়ে গেল, একেবারে চোখের সামনে থেকে। রুদ্র চিৎকার করে উঠল, ও কোথায় গেল? অরিত্র কোনো কথা না বলে বাক্সটার কাছে গেল। বাক্সটার ওপর পুরনো তালা ছিল, কিন্তু তালাটা আগেই ভাঙা। ভেতর থেকে একটা পচা গন্ধ বের হয়েছিল। অরিত্র ধীরে ধীরে বাক্সটা খুলল, আর খুলতেই দুজনের শরীর জমে গেল। ভেতরে ছিল মেয়েদের কিছু পুরনো জামাকাপড়, একটা ভাঙা চুড়ি, আর একটা মানুষের কঙ্কালের হাত। রুদ্র পিছিয়ে গিয়ে বমি করে দিল। অরিত্রর হাত কাঁপছিল। হঠাৎ সে লক্ষ্য করো, হাতটার কবজিতে একটা লকেট ঝুলছে। সে লকেটটা হাতে নিতেই চারপাশের সব শব্দ থেমে গেল। ঝড় থেমে গেল, হাওয়া থেমে গেল, পুরো পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেল। তারপর অরিত্রর চোখের সামনে দৃশ্য বদলাতে শুরু করো। সে দেখতে পেল এই একই ছাদ, কিন্তু অনেক বছর আগের। চারপাশে আলো জ্বলছে, আর ছাদের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে এক মেয়ে, নন্দিতা। তার সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক মানুষ, চোখে রাগ, হাতে লাঠি। অৎকার করে বলছে, আমার মান সম্মান নষ্ট করেছিস তুই। নন্দিতা কাঁদতে কাঁদতে বলছে, আমি ওকে ভালোবাসি বাবা। তারপর লোকটা লাঠি দিয়ে আঘাত করল, একবার, দুবার, তিনবার। নন্দিতা মাটিতে পড়ে গেল। অরিত্র চিৎকার করতে চাইছিল, কিন্তু পারছিল না। সে শুধু দেখতে পাচ্ছিল। দেখল আরো দুজন লোক এসে নন্দিতার দেহটাকে ওই কাঠের বাক্সে ভরে ফেলল, তারপর ছাদের কোনায় লুকিয়ে রাখল। নন্দিতার বাবা তখন ফিস ফিস করে বলল, কেউ কোনোদিন জানতে পারবে না। হঠাৎ দৃশ্যটা মিলিয়ে গেল। অরিত্র হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। রুদ্র তাকে ধরে বলল, কি হয়েছে? অরিত্র কাঁপা গলায় সব বলল। সব শোনার পর রুদ্রর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই ছাদের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। দরাম। তারপর চারপাশ থেকে মেয়েটার হাসির শব্দ ভেসে আসতে লাগল, ধীরে ধীরে, তারপর জোরে, আরো জোরে, হা 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 হা। রুদ্র চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। খুলছে না। হঠাৎ বিদ্যুৎ চমকাল, আর সেই আলোয় তারা দেখল ছাদের চারপাশে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সবাই কালো ছায়ার মতো। কেউ একজনও নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। অরিত্রার বুকের ভেতর কাঁপুনি শুরু হল। সে বুঝতে পারছিল ওগুলো মানুষ না, ওদের চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। আর মাঝখানে দাঁড়িয়ে নন্দিতা। সে এবার ধীরে ধীরে মুখ তুল। তার চোখ দুটো পুরো কালো, মুখের এক পাশ থেতলে গেছে, আর ঠোঁটের কোণে রক্ত। সে অরিত্রর দিকে তাকিয়ে বলল, আমাকে ন্যায় দাও। তারপর হঠাৎ সব ছায়াগুলো একসঙ্গে ওদের দিকে এগোতে শুরু করল। রুদ্র চিৎকার করে উঠল। অরিত্র দ্রুত লকেটটা শক্ত করে ধরল। আর তখনই তার মাথায় একটা কথা এলো, নন্দিতার দেহে এখনো সৎকার হয়নি, এই কারণেই সে শান্তি পায়নি। অরিত্র চিৎকার করে বলল, আমরা তোমাকে সাহায্য করব। সঙ্গে সঙ্গে সব থেমে গেলে নন্দিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে হাত তুলে ছাদের এক কোণার দিকে ইশারা করল। সেখানে পুরনো সিমেন্ট ফেটেছিল, যেন নিচে কিছু লুকানো। পরের দিন সকাল পর্যন্ত তারা আর ঘুমোতে পারেনি। ভোর হতেই গ্রামের কয়েকজন লোককে নিয়ে এলো। এই কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন ছাদের ওই অংশ ভাঙা হলো, তখন সত্যিটা বেরিয়ে এল। সিমেন্টের নিচে একটা সম্পূর্ণ কঙ্কাল পাওয়া গেল। পুলিশ এল। পুরনো তদন্ত আবার শুরু হলো। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটাও কাঁদতে কাঁদতে বলল, আমরা জানতাম, কিন্তু ভয়ে কিছু বলতে পারেনি। নন্দিতার দেহ অবশেষে সৎকার করা হলো। পুরো গ্রাম উপস্থিত ছিল।
সেদিন সন্ধ্যায় অদ্ভুত একটা জিনিস ঘটল। যে বাড়িটা বছরের পর বছর অন্ধকারে ঢাকা ছিল, সেখানে হঠাৎ যেন শান্তি নেমে এল। পাখির ডাক শোনা যাচ্ছিল, হাওয়াটাও আর ঠান্ডা লাগছিল না। রুদ্র বলল, সব শেষ হয়েছে বুঝি? অরিত্র উত্তর দিল না, কারণ তার মনে হয়েছিল গল্পটা এখনো শেষ হয়নি। সেদিন রাতেই তারা শেষবারের মতো বাড়িটায় থাকল। কোনো শব্দ নেই, কোনো কান্না নেই, কোনো হাঁটার আওয়াজ নেই, সব স্বাভাবিক। অনেক রাত পর্যন্ত কথা বলার পর রুদ্র ঘুমিয়ে পড়ল, কিন্তু অরিত্রর ঘুম আসছিল না। সে জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ আয়নার দিকে তার চোখ গেল, আর সে দেখল আয়নার ভেতরে কেউ দাঁড়িয়ে আছে, নন্দিতা। কিন্তু এবার তার মুখে ভয়ের বদলে শান্তি। সে ধীরে ইরে হাসল, তারপর খুব আস্তে বলল, ধন্যবাদ। পরের মুহূর্তেই সে মিলিয়ে গেল। আয়নাটা নিজে থেকেই ফেটে চৌচির হয়ে গেল। ধরাম। রুদ্র ঘুম থেকে উঠে চমকে গেল, কিন্তু অরিত্র শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিল, কারণ সে বুঝেছিল নন্দিতা এবার সত্যিই চলে গেছে। পরের সপ্তাহে বাড়িটা ভেঙে ফেলা হয়। সেই জায়গায় এখন একটা ছোট্ট স্কুল তৈরি হয়েছে। গ্রামের মানুষ বলে এরপর আর কোনো অদ্ভুত ঘটনা সেখানে ঘটেনি। কিন্তু এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনো বাকি। ঘটনার প্রায় 1 মাস পর অরিত্র কলকাতায় নিজের ফ্ল্যাটে ছিল। একদিন রাতে হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। ফোন ধরতেই ওপাশে সুন্দর শোন শোন শব্দ, তারপর খুব ধীরে একটা মেয়ের গলা, ও এখনো আছে। অরিত্র জমে গেল, কে? কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এল না। কল কেটে গেল। সেই রাতেই অরিত্র স্বপ্ন দেখল, সে আবার সেই পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে। বাড়িটা তো ভেঙে ফেলা হয়েছে, তবুও সেটা সেখানে আছে। দোতলার জানালায় একটা মানুষ দাঁড়িয়ে। ধীরে ধীরে সে সামনে এল, আর অরিত্র বুঝতে পারল ওটা নন্দিতা না, জমিদার। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর মুখে বিকৃত হাসি। সে ধীরে ধীরে বলল, ওকে নিয়ে গেছিস, এবার তুই থাকবি। অরিত্র চিৎকার করে ঘুম ভাঙল। ঘর অন্ধকার, কিন্তু তার সবচেয়ে ভয় লাগল তখন, যখন সে দেখল তার বিছানার পাশে মাটিতে কাদামাখা পায়ের ছাপ। কারও পায়ের ছাপ, যেটা দরজা থেকে সোজা এসে তার বিছানার পাশে থেমে গেছে। আর সেই ছাপগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তারপর থেকে অরিত্র আর কোনোদিন সেই ঘটনার কথা প্রকাশ্যে বলেনি। কিন্তু আজ এত বছর পর আমি যখন ওর সঙ্গে দেখা করি, তখনও ওর চোখে সেই ভয়টা ছিল। আর সবচেয়ে আশ্চর্যের কথা জানো, অরিত্র আমাকে একটা পুরনো লকেট দেখিয়েছিল, যেটা নাকি সে এখনো ফেলে দিতে পারেনি। লকেটটা হাতে নেওয়ার পর আমারও কেমন যেন ঠান্ডা লাগছিল। আমি মজা করে বলেছিলাম, একদিন পরও ভয় পাও নাকি? অরিত্র তখন খুব আস্তে একটা কথা বলেছিল, ভয় পাওয়ার কারণ আছে। কেন? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, কারণ মাঝে মাঝে আজও রাতে আমার ঘরের আয়নায় একটা ছায়া দাঁড়িয়ে থাকে। তারপর সে আর কিছু বলেনি। সত্যি মিথ্যে জানি না, কিন্তু আজও যদি কখনো কাশীপুর গ্রামের ওই রাস্তা দিয়ে গভীর রাতে যাও, গ্রামের লোক জন একটা কথা এখনো বলে, রাত 12টার পর নাকি সেখানে কোনো আয়নার দিকে তাকাতে নেই, কারণ কিছু কিছু আত্মা কখনো পুরোপুরি চলে যায় না। গল্পটা এখানেই শেষ। আর যদি তোমাদের এই সত্যি ভৌতিক ঘটনাটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও অন্ধকার আর রহস্যময় সত্যি ঘটনা নিয়ে আবার ফিরে আসবো।